নমস্কার। এক আগন্তুকের কণ্ঠে ইউটিউব চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী এবং শ্রোতাগণকে স্বাগত। আজ সকলের জন্য থাকছে স্বনামধন্য সাহিত্যিক, বাংলা সাহিত্যের অতি উজ্জ্বল এক নক্ষত্র শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আরণ্যকের চতুর্থ পরিচ্ছেদ। এর আগে যখন আরণ্যক আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, অর্থাৎ আরণ্যক উপন্যাসটি যখন আমি পাঠ করতে শুরু করেছিলাম, আমি প্রথম ৩টি পরিচ্ছেদ একসাথে পাঠ করে আপলোড করেছিলাম এবং সেই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এর পরে আরও ২টি ভিডিও আসবে এবং প্রত্যেকটি ভিডিওতে ৩টি করে পরিচ্ছেদ থাকবে সকলের জন্য। বাট আনফর্চুনেটলি ওই যে ডেসক্রিপশনে আমি লিখে রেখেছি না, টেকনিক্যাল বিষয়গুলিতে আমি নিতান্তই একজন আল্ট্রা অপটু। তো বলতে পারেন কিছুটা সেই কারণের জন্যই আমার পক্ষে একই সঙ্গে ৩টি করে পরিচ্ছেদ পাঠ করা পসিবল হচ্ছে না। তাই আমি চেষ্টা করছি এক একটি করে পরিচ্ছেদ পাঠ করে আপলোড করতে। আশা করি শ্রোতাগণ নিরাশ হবেন না এবং আশা করি আপনারা ধৈর্য রেখে গল্পটি শুনবেন। এবং যেহেতু এটি শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অন্যতম অসাধারণ একটি উপন্যাস, সুতরাং আরণ্যক শোনার জন্য সকলেরই ইন্টারেস্ট থাকবে, সকলেরই ভালো লাগা থাকবে বলে আমি আশা করছি। শুরু করতে চলেছি আরণ্যকের চতুর্থ পরিচ্ছেদ। প্রথম অংশ। বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়া গিয়া আষাঢ় পড়িল। আষাঢ় মাসে প্রথমেই কাছারির পুণ্যাহ উৎসব। এ জায়গায় মানুষের মুখ বড় একটা দেখিতে পাই না বলিয়া আমার একটা শখ ছিল কাছারির পুণ্যাহের দিনে অনেক লোক নিমন্ত্রণ করিয়া খাওয়াইব। নিকটে কোনো গ্রাম না থাকায় আমরা গনোরি তেওয়ারিকে পাঠাইয়া দূরে দূরের বস্তির লোকেদের নিমন্ত্রণ করিলাম। পুণ্যাহের পূর্বদিন হইতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া টিপটিপ বৃষ্টি পড়িতে শুরু করিয়াছিল। পুণ্যাহের দিন আকাশ ভাঙিয়া পড়িল। এদিকে দুপুর হইতে না হইতে দলে দলে লোক নিমন্ত্রণ খাওয়ার লোভে ধারাবর্ষণ হইতে উৎক্ষা করিয়া কাছারিতে পৌঁছিতে লাগিল। এমন মুশকিল যে তাহাদের বসিবার জায়গা দিতে পারা যায় না। দলের মধ্যে অনেক মেয়ে ছেলেপুলে লইয়া খাইতে আসিয়াছে। কাছারির দপ্তরখানায় তাহাদের বসিবার ব্যবস্থা করিলাম। পুরুষেরা যে যেখানে পারে আশ্রয় লইল। দেশে খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই। এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। বাংলাদেশ যতই গরিব হোক, এদেশের সাধারণ লোকেদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলি গুড় ও লাড্ডু, কারণ ইহাই এখানে সাধারণ ভোজের খাদ্য। 10-12 বছরের একটি অচেনা ছোকরা সকাল হইতেই খুব খাটিতেছিল। গরিব লোকের ছেলে, নাম বিশুয়া, দূরের কোনো বস্তি হইতে আসিয়া থাকিবে। বেলা 10টার সময় সে কিছু জল খাবার চাহিল। ভাঁড়ারের ভার ছিল লকটুলিয়ার পটওয়ারির উপর। সে এক খুঁচি চিনার দানা ও একটু নুন তাহাকে আনিয়া দিল। আমি পাশেই দাঁড়াইয়াছিলাম। ছেলেটি যেন পাথরের কৃষ্ণ ঠাকুর। সে যখন ব্যস্ত সমস্ত হইয়া মলিন মোটা মার্কিনী 8 হাতি থান কাপড়ের খুঁট পাতিয়া সেই তুচ্ছ জলখাবার লইল, তখন তাহার মুখে সে কি খুশির হাসি! আমি বলিতে পারি, অতি গরিব অবস্থারও কোনো বাঙালি ছেলে চিনার দানা কখনো খাইবেই না, খুশি হওয়া তো দূরের কথা। কারণ একবার শখ করিয়া চিনার দানা খাইয়া যে স্বাদ পাইয়াছি, তাহাতে মুখরোচক সুখাদ্য হিসাবে
তাহাকে কখনোই উল্লেখ করিতে পারি না। বৃষ্টির মধ্যে কোনো রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে ৩ জন স্ত্রীলোক উঠোনে বসিয়া ভিজিয়া ঝুপসি হইতেছে, সঙ্গে ২টি ছোট ছোট ছেলে মেয়েও। তাহাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলিগুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হাঁ করিয়া কাছারির ঘরের দিকে চাহিয়া আছে। পাটোয়ারিকে ডাকিয়া বলিলাম, এদের কে দিচ্ছে? এরা বসে আছে কেন? আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়াছে বা কে? পাটোয়ারি বলিল, হুজুর, ওরা জাতি দোষা। ওদের ঘরের দোয়ায় দুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে। কোনো ব্রাহ্মণ ছত্রী কি গঙ্গোতা সে জিনিস খাবে না। আর জায়গায় বা কোথায় আছে বলুন? ওই গরিব দোসাদের মেয়ে কয়টির সামনে আমি গিয়া নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাহাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জোলো টক দই একজন যে পরিমাণে খাইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এই ভোজ খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম, দোসাদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য খাদ্য খাওয়াইব। সপ্তাহখানেক পরেই পাটোয়ারিকে দিয়া দোসাদ পাড়ার মেয়ে কয়টি ও তাহাদের ছেলে মেয়েদের নিমন্ত্রণ করিলাম। সেদিন তাহারা যাহা খাইল, লুচি, মাছ, মাংস, ক্ষীর, দই, পায়েস, চাটনি, জীবনে কোনো দিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করে নাই। তাদের বিস্মিত ও আনন্দিত চোখ মুখের সে হাসি কতদিন আমার মনে ছিল। সেই ভবঘুরে গাঙ্গোতা ছোকরা বিশুয়াও সে দলে ছিল। দ্বিতীয় অংশ। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা ধান কাপড়ের প্রান্তে ছাতুটা মাখিতেছে। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া বলিল, ম্যানেজার সাহাব, থোড়া জলখাই করতে হ্যায় হুজুর, মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জল খাবার খাইতেছে, ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। নাম কি তোমার? লোকটা তখনও বসে নাই, দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিব কা নাম ধৌতাল সাহু হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স ৬০-এর উপর হইবে। রোগা লম্বা চেহারা, পরনে অতি মলিন থান ও মেরজাই, পা খালি। ধাওতাল সাহুর সঙ্গে এই প্রথম আমার আলাপ। কাছারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল সাহুকে চেনো? রামজোত বলিল, জি হুজুর, ধৌতাল সাহুকে এ অঞ্চলে কে না জানে? সে মস্ত বড় মহাজন, লাখপতি লোক। এদিকে সবাই তার খাতক, নগাছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানের প্রান্তে এক তাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এ দৃশ্য
কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করা অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহা কে জিজ্ঞাসা করি সে ওই কথা বলে। ধাওতাল সাহু, তার টাকার লেখাজোখা নেই। ইহার পরে নিজের কাজে ধাওতাল সাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম প্রায় 63-64। কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নওগাছিয়া নামে গ্রামে তাহার বাড়ি। এ অঞ্চলে প্রজা, জোতদার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল সাহুর খাতক। কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারেন না। কত লোকে যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে, তাহার মতো নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না। কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে তখন ব্যবসা হিসাবেও তো টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করিতে আসিল। উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হুজুর, মেহরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল ঠিক সময়ে নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরো কতকগুলি জরা জীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি হুজুর, ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই, তো মামলা কখনো করিনি, করা পোষায় না, তো গাদা করি দিচ্ছি দেব করে টাকা দে না অনেকে। দেখিলাম সবগুলি তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া সেও 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, সাহুজি, মহাজনী করা তোমার কাজ নয়। এ অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতো দূতে লোকেরা, যাদের 7-8টা লাঠিয়াল আছে। খাতকের ক্ষেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রোপ করে টাকা আর সুদ আদায় করে। তোমার মতো ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর, এখনো চন্দ্র সূর্য উঠছে, মাথার উপর দিন দুনিয়ার মালিক ঘুনো আছেন। টাকা কি বসিয়ে রাখলে চলে? সুদে না বাড়লে আমাদের চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তা আছে স্বীকার করি, কিন্তু কয়জন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে, সেই কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানসী গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে। একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখান জাঁতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ 1 কড়ুয়া করে সুপারি খাই বাবুজি, সুপারির বড় খরচ আমার। নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়,
তবে ধাওতাল শাহুর মতো দার্শনিক আমি তো অন্তত দেখি নাই। ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভুঁইহার বামুন। খুব বড় একটা প্রাচীন পাকুড় গাছের নিচেই জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা, বয়সেও প্রাচীন। লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুঁড়ে ঘরের দোরের গোড়ায় সে চুপ করিয়া বসিয়া আছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না। গান গাহিতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থায় মানুষ কি ভাবে যে এমন ঠায় চুপ করিয়া বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুটা কথা না বলিয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিলাম, জয়পাল, কি করো বসে? এই বসে আছি হুজুর। বয়স কত হলো? তা হিসেব রাখিনি, তবে জিবার কুসি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পারি। বিয়ে করেছিলে? ছেলে পুলে ছিল? পরিবার মরে গিয়েছে আজ 20-25 বছর। দুটো মেয়ে ছিল, তারাও মারা গেল, সেও 13-14 বছর আগে। এখানে একাই আছি। আচ্ছা, এই যে একা এখানে থাকো, কারো সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছু করো না, এ ভালো লাগে? একঘেয়ে লাগে না? জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিল, কেনে খারাপ লাগবে হুজুর, বেশ থাকি, কিছু খারাপ লাগে না। জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি। হয় কোনো কাজ, নয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো। এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না। ভাবিয়া দেখিতাম দুনিয়ায় কত কি পরিবর্তন হইয়া গেল। গত 20 বৎসর জয়পাল কুমার ওর ঘরের দোরটাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখে। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকিত। বিএ যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনি করিয়া বসিয়া থাকে। আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত, কাজেই আশেপাশে কোনো বসতি নেই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 ঘর লোকের বাস। সকলেই চতুর্দিকব্যাপী জঙ্গল মহালে মহিষ চড়াইয়া দিন গুজরান করে। সারা দিন ভূতের মতো খাটে, আর সন্ধ্যার সময় কলাইয়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ বসিয়া গল্প গুজব করে, খৈনি খায় কিংবা শালপাতার পিকার ধূমপান করে। হুকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম, কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুড় গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে। দূর হইতে দেখিলে মনে হয়
গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন। আর সেইখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড়। দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতো মণ্ডলাকারে দাঁড়াইয়া। আমি পাকুড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সহিত কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিস্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এই শ্যামবংশী বটের! কেমন মন্থর যমুনা জল! অতীতের শত শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলিয়া যাওয়া কি আরামের! কিন্তু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধা বন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতো নির্বিকার, উদাসীন ও নিস্পৃহ করিয়া তুলিতেছে। শুধু তাই নয়, আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই, সে চোখ যেন ফুটিয়াছে। যে সব কথা কখনো ভাবি নাই তাহাই ভাবাইতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘন শ্যাম অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কাল বৈশাখী মেঘের মধ্যে, তারা ভরা নিদাঘ নিশীথের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহু দূর পিছনে ফেলিয়া মুকুন্দি চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি, তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানী, প্রান্তর শিলাস্তূপ, বনটিয়ার ঝাঁক, নীল গাইয়ের জেরা, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। নমস্কার। স্বনামধন্য সাহিত্যিক শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আরণ্যকের চতুর্থ পরিচ্ছেদ আজ এখানেই সমাপ্ত হলো। আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এক আগন্তুকের কণ্ঠে। এর পরের ভিডিওতে থাকবে পঞ্চম পরিচ্ছেদ। ধন্যবাদ।